আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সকলকে স্বাগত। আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক, বাংলা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এই করোনাকালীন সময় আমরা কি করব? সবাই সচেতন থাকবো, আতঙ্কিত হব না। সচেতনতাই পারে আমাদেরকে এখান থেকে মুক্তি দিতে। আমরা বাইরে বের হব না, বাইরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে চলবো, মাস্ক ব্যবহার করব, বারবার হাত পরিষ্কার করব, সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করব। আর কি করব? বাইরে থেকে কেউ যদি আসে, চট করে তার কাছে চলে যাব না, আগে তাকে কি করতে হবে? হাতটা পরিষ্কার করে তারপরে তার সামনে আমরা যাব। সবাই সচেতন থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের দেখো, আজকে তোমাদের সাথে আমি যে আলোচনা করবো সেটা হচ্ছে মাদার তেরেসা। মাদার তেরেসা লিখেছেন সঞ্জিতা খাতুন। সঞ্জিতা খাতুন বাংলা তোমরা একটু দেখে নিবা। তাহলে আজকে আমাদের পাঠের নাম কি? মাদার তেরেসা। ছবিতে কাকে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে মাদার তেরেসা। আজকে আমরা মাদার তেরেসা সম্পর্কে জানবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অধ্যায়টা যখন ভালো করে পড়বে, তারপরে কি হবে? এর উপরে টপ প্লেস নেওয়া হবে। তাহলে টপ প্লেসের পড়াটা আগে তুলে নাও তোমরা, আগামী দিন এটার উপরে টপ প্লেস নেওয়া হবে। খুব ভালো করে এটা বাসায় চর্চা করবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো মাদার তেরেসা, তাই না? মাদার তেরেসা পড়ার পরে তোমরা কি শিখবে? এক নজরে দেখে নাও। মনীষী নারী মাদার তেরেসার পরিচয় বর্ণনা করতে পারবে। যেহেতু আমরা মাদার তেরেসা সম্পর্কে জানবো, তাহলে তার পরিচয় আমরা কি করতে পারবো? অন্য কেউ জিজ্ঞাসা করলে সুন্দর করে বলতে পারবো। অসহায় মানুষের প্রতি মমত্ববোধ দেখাতে অনুপ্রাণিত হব। অসহায়, দুস্থ এই সমস্ত মানুষের ওপরে যখন আমরা কি করব? তাদের সাথে খারাপ আচরণ না করে তাদের সাথে, তাহলে আমরা অসহায় মানুষের প্রতি মমত্ববোধ দেখাতে পারবো, আবার অনুপ্রাণিত হতে পারবো এই গল্প পড়ার পরে। মানব সেবা পরম ধর্ম, তা উপলব্ধি করতে পারবো। মানব সেবা, মানুষের প্রতি সেবা করা যে আমাদের পরম ধর্ম, সেই সম্পর্কে আমাদের মধ্যে কি হবে? উপলব্ধি বোধ জাগ্রত হবে। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হবে। অসাম্প্রদায়িকতা যেটা, সেখানে আমরা কি করবো? সেই চেতনা আমাদের মধ্যে জাগ্রত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিষয়ে আলোচনা করার আগে দেখে নিই কি কি লিখতে হবে। আমরা আজকে জানবো, আলোচনার জন্য খাতায় লিখে নাও। পাঠের উদ্দেশ্য জানবো, লেখক পরিচিতি জানবো, পাঠ পরিচিতি, বানান শুদ্ধকরণ, শব্দার্থ, মূল্যায়ন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আলোচনা বিষয়টা তুলে নাও খাতায়। আজকে আমাদের পাঠের উদ্দেশ্য কি? আমরা মাদার তেরেসা গল্পটা পড়ার পরে কি উদ্দেশ্যে আমরা এটা করবো, তাই না? সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে উদ্দেশ্যটা আমরা জেনে নিই। নারী ও নারীর কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা। নারী ও নারীর কর্মের প্রতি, নারী কাদেরকে বলা হচ্ছে? মেয়েদেরকে বলছি আমরা, তাই না? এদের কর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা। শ্রদ্ধাশীল হতে হবে। এই শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলার জন্য আমরা এই পাঠটা পড়বো। গরিব ও দুঃখী মানুষের সেবার প্রতি আগ্রহী তোলা। আগ্রহী করে তুলবে আমাদেরকে এই পাঠটা পড়ার পরে। আমরা এই পাঠ পড়বো মূলত নারী বা অসহায়, গরিব, দুস্থ এই সমস্ত মানুষকে কিভাবে সেবা করব, এই সেবা করার অনুপ্রেরণা হচ্ছে মাদার তেরেসা গল্পটি। তাহলে আমরা আলোচনায় চলে আসি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের লেখকের নাম কি রেখেছি আমরা? সঞ্জিতা খাতুন, তাই না? সঞ্জিতা খাতুন সম্পর্কে আমরা সবাই জেনে নিই। এই ছবিটি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে সঞ্জিতা খাতুন। তাহলে আমরা দেখে নিই। সঞ্জিতা খাতুন 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। কত সালে জন্মগ্রহণ করেছিল? 1933 সালে। কোথায় জন্মগ্রহণ করেছিল? ঢাকাতে। তোমরা ছোট ছোট এই প্রশ্নগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে, কারণ আমাদের বহু নির্বাচনীতে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর সঞ্জিতা খাতুন প্রধানত প্রবন্ধকার ও গবেষক। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক। সেখান থেকে তিনি অবসরে যান এবং তার প্রধান পরিচয় হচ্ছে তিনি প্রবন্ধকার এবং গবেষক। রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবেও খ্যাতি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি রবীন্দ্রসঙ্গীত এবং সংস্কৃতি আন্দোলনের কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলা একাডেমি পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার ও 21 পদক পেয়েছেন। তাহলে আমরা তার পুরস্কারগুলোর মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ রবীন্দ্র পুরস্কার পেয়েছে, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, 21 পদক পেয়েছে। সত্য কাব্য পরিচয়,
রবীন্দ্রসঙ্গীতের ভাবসম্পদ, ধ্বনি থেকে কবিতা, প্রতিদিনের স্মৃতি, এগুলো হচ্ছে তার লেখা সাহিত্যকর্ম। তাহলে তোমরা সাহিত্যকর্মগুলো একটু সুন্দর করে মনে করে রাখবে এবং এমসিকিউর জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখন পাঠে চলে আসি। আজকে আমাদের পাঠ হচ্ছে মাদার তেরেসা। মাদার তেরেসার পরিচয়। আমরা মাদার তেরেসার পরিচয় জানবো এবং সেই সম্পর্কে জ্ঞান লাভ করব। তাহলে দেখে নিই, মাদার তেরেসার জন্ম হচ্ছে 1910 সালে 26শে আগস্ট আলবেনিয়ার স্কপিয়েতে। তাহলে মাদার তেরেসার জন্ম হয়েছে 1910 সালে কোথায়? আলবেনিয়ার স্কপিয়েতে। কত তারিখে? 26শে আগস্ট। এই ছোট ছোট প্রশ্নগুলো আমাদেরকে কিন্তু খুব গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে, কারণ এখান থেকে আমরা কি করতে পারি, যে কোনো প্রশ্নের উত্তর নিতে পারি। তার বাবার নাম, তার বাবা ছিলেন বাড়িঘর তৈরির কারবারি, অর্থাৎ বাড়িঘর নির্মাণ করা ছিল তার বাবার কাজ। তার বাবার নাম ছিল নিকোলাস বোঝাচিও। তাহলে বাবার নাম কি দেখতে পাচ্ছি আমরা? নিকোলাস বোঝাচিও। মার নাম ছিল জানাফি বার্নাই। তাহলে আমরা এই নামগুলো দেখে নিলাম। বাবা হচ্ছে নিকোলাস বোঝাচিও আর হলো জানাফি বার্নাই হচ্ছে মার নাম। মাদার তেরেসার নাম রাখা হয়েছিল অ্যাগনেস গঞ্জা বোঝাচিও। তাহলে কি দেখতে পাচ্ছি? অ্যাগনেস গঞ্জা বোঝাচিও। এই নামটা আমরা অবশ্যই মনে রাখবো। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় মাদার তেরেসার পুরো নাম কি ছিল, তাহলে আমরা কি বলতে পারি? অ্যাগনেস গঞ্জা বোঝাচিও। 3 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। কয় ভাই বোন ছিল মাদার তেরেসারা? তারা ছিল 3 ভাই বোন। আর 3 ভাই বোনের মধ্যে ছিলেন তিনি ছোট। তিনি 1997 সালে 5ই সেপ্টেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে এই মহিষী নারী মাদার তেরেসা 1997 সালে 5ই সেপ্টেম্বর কোথায় মৃত্যুবরণ করে? কলকাতায় মৃত্যুবরণ করে। জন্ম হচ্ছে 1910 সালে আর মৃত্যু হচ্ছে 1997 সালে। তারিখ হচ্ছে জন্ম 26শে আগস্ট, মৃত্যু হচ্ছে 5ই সেপ্টেম্বর। খুব ভালো করে মনে রাখবে। মাদার তেরেসা কিভাবে মাদার তেরেসা হলো সেই সম্পর্কে আমরা জেনে নিই। লরেটো সিস্টার্স। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা তার কোমল মনে আঘাত হানে। অর্থাৎ 1914 থেকে 18 সাল এই সময়ের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। এই সময় এত মানুষের একসাথে মৃত্যু মাদার তেরেসার কোমল মনে আঘাত হানে। এই সময় তার বাবার মৃত্যু হয় এবং পরিবারের বিপর্যয় ঘটে। যখন তার বাবা মারা গেল তখন অবশ্যই পরিবারের উপর প্রভাব পড়বে, তাই না? মাদার তেরেসা সেই ঠিক শিশু মনে একটি হলো প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, তারপরে বাবার মৃত্যু, পরিবারের বিপর্যয়, সব নিয়ে তাকে কি করলো? ভাবিয়ে তুললো। দুঃখ দুর্দশার মধ্যে বড় হওয়া তেরেসা 18 বছর বয়সে লরেটো সিস্টার্স নামে মিশনারি দলে যোগ দেন। অর্থাৎ মাদার তেরেসা যখন বাবা মারা গেল তখন সমস্ত দুঃখ দুর্দশা তিনি দূর করার জন্য কি করলেন? মাত্র 18 বছর বয়সে লরেটো সিস্টার্স নামক এক মিশনারিতে যোগদান করলেন। সেখানে তিনি 17 বছর শিক্ষকতা করেছেন। নান হওয়ার প্রশিক্ষণ নিয়েছেন। নান হওয়া কি? ত্যাগী বা সন্ন্যাসী, সেটা হওয়ার প্রশিক্ষণ নিয়েছিলেন। দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 18 বছর বয়সে লরেটো সিস্টার্স নামে মিশনারিতে যোগদান করেন। তাদের দার্জিলিং এ একটি আশ্রমে 3 বছর নান হওয়ার প্রশিক্ষণ নেন। আমি আগেই বলেছি, নান বলতে আমরা কি বলছি? যে সেবা ব্রত করা বা সেবা ধর্ম পালন করা। এরপর কলকাতার সেন্ট মেরিজ স্কুলে শিক্ষকতার দায়িত্ব পান। 17 বছর শিক্ষকতা করেন। তাহলে আমরা এই দেখতে পাচ্ছি মহিষী নারী প্রথমে কি করলো? যে আগে প্রথমে মিশনারিতে যোগদান করলেন এবং সেখানে নান হওয়ার প্রশিক্ষণ নিলেন এবং 17 বছর শিক্ষকতা করলেন। তিনি একটা ছিলেন মহিষী নারী। তিনি কি করতেন? এই যেখানে শিক্ষকতা করতেন সেই সকল বাচ্চাদেরকে মানুষের সেবা করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন এবং সপ্তাহে একটা দিন যে বাচ্চারা কি করতো? তাদের টিফিনের টাকা নিয়ে বস্তির শিশুদেরকে খাবার খাওয়াতো। এই নারী শিশুদের জন্য সবসময় চিন্তা করতেন এবং ওই স্কুলের বাচ্চাদের দেওয়া টাকা সংগ্রহ করে তারা বস্তির বাচ্চাদেরকে খাবার খাওয়াতেন। মহান কীর্তি। এই মহিষী নারী কি করতো জানো? মাত্র 3টা শাড়ি ব্যবহার করতো। একটা শাড়ি পরার জন্য, একটা ধোয়ার জন্য, আর একটা কোথাও যাওয়ার জন্য বা কোনো অনুষ্ঠান উপলক্ষে। নিজের কাছে কোনো অর্থই রাখতো না। নিজের কাছে যেটুকু অর্থ থাকতো সেটা সবসময় তিনি কি করতেন? গরিব দুঃখীদের মাঝে দান করে দিতেন। এই মহিষী নারী অনেক কিছুই নির্মাণ করে গেছে। কাদের জন্য জানো? গরিব শিশুদের জন্য,
বা অসহায় অনাথ শিশুদের জন্য, প্রতিবন্ধী মানসিক বা শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য, তারপরে কুষ্ঠরোগীদের জন্য, যারা একেবারে অসহায় দারিদ্র, যারা রাস্তায় বস্তিতে থাকতো, তাদের জন্য তিনি কি করলেন, নির্মল একটা আশ্রম করলেন, যেটার নাম হচ্ছে নির্মল হৃদয়। অনাথ শিশুদের জন্য একটা ভবন তৈরি করেছিলেন। তাহলে আমরা সেগুলো সবাইকে জেনে নিই। নির্মল হৃদয় 1952 সালে মৃত্যুমুখী অসহায় মানুষের জন্য কলকাতার কালীঘাটে প্রতিষ্ঠা করলেন নির্মল হৃদয় নামে একটি ভবন। অর্থাৎ মৃত্যুমুখী অসহায় যারা রাস্তায় ঘুমাতো, মাদার তেরেসা তাদেরকে দেখে তাদের সেবা করার জন্য একটা প্রতিষ্ঠান তৈরি করেন, প্রতিষ্ঠা করেন, সেটার নাম হচ্ছে নির্মল হৃদয়। এই ভবনের রাস্তা থেকে মানুষকে নিয়ে এসে মায়ের মতো, বোনের মতো আদর যত্ন করে সেখানে প্রতিপালন করতেন। আর সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে নির্মল হৃদয়। শিশু ভবন, অনাথ শিশুদের আশ্রয় দিয়ে প্রতিষ্ঠা করেন শিশু ভবন। অর্থাৎ অনাথ, যাদের বাবা মা নেই বা রাস্তায় থাকে বা হলো পথ শিশু যেগুলো, সেই সমস্ত অনাথ শিশুদের জন্য তিনি একটা সুন্দর জায়গা করে দিলেন। জায়গাটার নাম কি বলতো? শিশু ভবন। সেই শিশু ভবনে অনাথ শিশুদের আশ্রয় দিলেন। নবজীবন আবাস, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য প্রতিষ্ঠা করলেন নবজীবন আবাস। অর্থাৎ যে সমস্ত শিশুগুলো কি শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী, যাদেরকে দেখা যাচ্ছে পরিবার গ্রহণ করছে না বা কেউ পছন্দ করছে না, সেই সমস্ত শিশুদের কোথায় যাবে, তাই না? তাদের জন্য মাদার তেরেসা নবজীবন আবাস নামে একটা প্রতিষ্ঠান তৈরি করলেন, যেখানে সেই মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী শিশুদের জায়গা করত। প্রেম নিবাস, কুষ্ঠরোগীদের জন্য ভারতের টিটাগড়ে প্রথম প্রতিষ্ঠা করলেন প্রেম নিবাস নামে আবাসন। অর্থাৎ গায়ে দুর্গন্ধ, দগদগে ঘা, যে সকল রোগীকে বাড়ির লোকজন কি করতো, অনাদর করতো, দেখতো না, আদর করতো না বা সেবা যত্ন করতো না, গন্ধে কাছে যেতে পারতো না, ঠিক সেই সব রোগীর কাছে মাতা তেরেসা গিয়েছেন এবং তাদের সেবা করেছেন, তাদেরকে সুস্থ করে দিয়েছেন। আর তাদের জন্য নির্মাণ করেছেন প্রেম নিবাস, তাদেরকে নতুন করে জীবন দান করার জন্য এই প্রতিষ্ঠান তৈরি করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মহান নারী কি করেছে, শুধুমাত্র মানুষের সেবা করেছে। তার প্রতিটা পদক্ষেপ ছিল মানুষের জন্য, মানুষের সেবা করাই ছিল তার ব্রত। তাকে বলা হচ্ছে মানব দরদী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিছু ছবি লক্ষ্য করো। এখানে আমরা দেখতে পাচ্ছি নির্মল হৃদয়, যে ভবনটা কে তৈরি করেছিল, মাদার তেরেসা। কোথায়? কলকাতা কালীঘাটে। এখানে হচ্ছে শিশু ভবন, এইটা হচ্ছে শিশুদের জন্য একটা প্রতিষ্ঠান। এই ছবিগুলো তোমরা খুব লক্ষ্য করো, দেখতে পাবে মাদার তেরেসার কৃতকর্মগুলো কিভাবে ফুটে উঠেছে। এখানে তিনি কি করছেন, রোগীদের সেবা করছেন, সেই সেবার একটা চিত্র দেওয়া হয়েছে। মাদার তেরেসা শিশুদের জন্য বিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছেন। যখন মাদার তেরেসা প্রথম বস্তিতে স্কুল তৈরি করলো, সেখানে কিন্তু বেঞ্চ, টেবিল, চেয়ার কিছুই ছিল না। বাচ্চাদেরকে কিভাবে পড়াশোনা করাতো, মাটিতে দাগ কেটে কেটে পড়াশোনা করাতো। এই মহান নারী শুধুমাত্র বাঙালিদেরকে সেবা, সবার সেবা করবে এবং বাঙালিদেরকে সেবা করার জন্য তিনি নিজে বাংলা শিখেছেন, বাংলা শিক্ষায় অনুপ্রাণিত হয়েছেন এবং নিজে বাংলা শিখে বাঙালিদের সেবা করেছেন। মাদার তেরেসা, মাদার তেরেসা বাংলাদেশে উঠেছে, তোমরা তো জানো, তাই না? তোমরা গল্প করে অবশ্যই জেনেছো। তারপরে আমরা একটু দেখে নিই। 1971 সালে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া দুর্গতদের সেবা করেন তিনি। অর্থাৎ 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, তখন বাংলাদেশ থেকে কি করছিল, মানুষ ভারতে চলে যাচ্ছিল এবং সেই শরণার্থী শিবিরে মাদার তেরেসা সেবা করেছিলেন, তাদের দুর্গতদের সেবা করেছিলেন। এরপর যখন দেশের যুদ্ধ ধ্বংস অবস্থা ছিল, সেই সময় মাদার তেরেসা কি করলেন, 1972 সালে বাংলাদেশে আসলেন। বাংলাদেশে এসে ঢাকার ইসলামপুরে শুরু করলেন মিশনারি অফ চ্যারিটি কাজ। অর্থাৎ যুদ্ধ পরবর্তী ধ্বংস অবস্থা থেকে বাঙালিকে মুক্তি দিতে বা অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি কি করলেন, মিশনারি অফ চ্যারিটি গঠন করলেন। ঢাকার ইসলামপুরে কাজ শুরু করলেন। খুলনা, সাতক্ষীরা, বরিশাল, সিলেট, পোলাওয়াড়াতে প্রতিষ্ঠা করলেন নির্মল হৃদয় ও শিশু ভবন। আমরা এর আগে দেখেছি তার নির্মল হৃদয় বা শিশু ভবন প্রতিষ্ঠাতা কোথায় ছিল, কলকাতায় ছিল। তিনি এই ওর ধারাবাহিকতায় তিনি করলেন বাংলাদেশে আসলেন এবং বাংলাদেশে এসে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, সিলেটে এই ভবনগুলো নিজে নির্মাণ করার চেষ্টা করলেন।
1991 সালে ঘূর্ণিঝড়ের পরে ছুটে আসলেন বাংলাদেশে। 1991 সালে বাংলাদেশে প্রচন্ড ঘূর্ণিঝড় হয়েছিল। প্রচন্ড ঘূর্ণিঝড়ে সবকিছু লন্ডভন্ড করে দিয়েছিল। এই মহিষী নারী 1991 সালে আবারও বাংলাদেশে এসেছিলেন। এসে কি করেছিলেন? ত্রাণের কাজ করেছিলেন। তখন তার বয়স ছিল 81 বছর। এই 81 বছরের একজন মহিলা তিনি কি করলেন? ত্রাণের কাজ করার জন্য ছুটে আসলেন বাংলাদেশে এবং এসে দুর্গত মানুষের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাদার তেরেসা মহিষী একজন নারী। দেখেছো? এখানে একটা ছবি দেওয়া আছে মাদার তেরেসা, তিনি কি করছেন? সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। ছবিগুলো লক্ষ্য করো। মিশনারি অফ চ্যারিটি, এটা হচ্ছে তার প্রতিষ্ঠানের একটি সাইনবোর্ড, যাকে বলি আমরা, তাই না? পরিচয়। এখানে তিনি কি করছেন? সেবা করছেন, সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। আর এই যে শাড়ি দেখতে পাচ্ছ, এই শাড়ি, 3টা শাড়ি ছিল মাদার তেরেসার পোশাক। তার কাছে মাত্র 3টা শাড়ি ছিল এইরকম ধরনের। শিক্ষার্থী বন্ধুরা, মাদার তেরেসা এত কিছু করেছে, তাই না? এই এত কিছু করার বিনিময়ে তাকে কি করা হয়েছে? সম্মাননা প্রদান করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার কি? সর্বোচ্চ সম্মাননা। এই নোবেল পুরস্কার কেন পেয়েছিলেন? সেবা কাজের জন্য পাওয়া সম্মাননা শ্রেষ্ঠ হলো শান্তিতে নোবেল পুরস্কার। সেবার কাজ করার জন্য যারা সেবা করে তাদেরকে কি বলা হচ্ছে? শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এই সেবা কাজ করার জন্য তিনি কি করেছিলেন? নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই পুরস্কারের অর্থ তিনি দুঃখীদের জন্য দান করেছিলেন। অর্থাৎ নোবেল পুরস্কার, এই পুরস্কার কিন্তু অনেক অনেক বড় পুরস্কার, অনেক বড় সম্মাননা, সর্বশ্রেষ্ঠ সম্মাননা। এই সম্মাননার যে পুরস্কারের অর্থ তিনি কি করেছিলেন? দুঃখীদের মাঝে দান করেছিলেন। এছাড়াও পুরস্কার প্রদান উপলক্ষে নোবেল কমিটির ভোট সভা বাতিল করে সেই অর্থ ক্ষুধার্তদের দিতে অনুরোধ করেছিলেন তিনি। অর্থাৎ নোবেল পুরস্কার যখন পাওয়া হয় সেখানে একটা বড় ধরনের ভোজ সভা করা হয়। ভোজ সভার আয়োজন করেছিল। কে কারা করেছিলেন? নোবেল কমিটিরা। এই নোবেল কমিটিদেরকে তিনি অনুরোধ করেছিলেন। কি অনুরোধ করেছিলেন? যে এই অর্থ যেন তিনি গরিব দুঃখীদের মাঝে দান করে দেয়। এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়লো তখন সুইডেন সহ দেশের বিভিন্ন মানুষ এবং ছাত্রছাত্রীরা এতে অনুপ্রাণিত হলো এবং তারা কি করলো? একটা বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করলো। কেন সংগ্রহ করেছিল? মাদার তেরেসা এই নিজের মহৎ কাজের জন্য তারাও কিন্তু অনুপ্রাণিত হয়েছিল এবং অনুপ্রাণিত হওয়ার পরে তিনি সুইডেন সহ দেশের বিভিন্ন স্থান থেকে তারা একত্রে অনেক টাকা সংগ্রহ করেছিল। যে টাকাটা ছিল নোবেল পুরস্কারের অর্থ মূল্যের অর্ধেক। অর্থাৎ নোবেল পুরস্কারের যে অর্থটা পাওয়া গিয়েছিল তার অর্ধেক পরিমাণ টাকা তারা সংগ্রহ করেছিলেন এবং সেই সমস্ত টাকা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়েছিল, বিলিয়ে দেওয়া হয়েছিল গরিব দুঃখীদের জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মহিষী নারী, মহান নারী, মানব প্রেমী যে মানুষটা, সে কি করলো? নিজের পুরস্কারের অর্থ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেন। ভোজ সভার অর্থ তিনি কিন্তু দিয়ে দিলেন গরিব দুঃখীদের মাঝে। তার কাজের অনুপ্রেরণা স্বরূপ অন্য সকল মানুষ কি করলো? অর্থ সংগ্রহ করে সেগুলো গরিব দুঃখীদের জন্য ব্যয় করলেন। এটাকে বলা হচ্ছে নোবেল পুরস্কার। তোমরা একবার দেখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাঠ্য বইয়ে কিছু শব্দ অর্থ দেওয়া আছে, আমরা একবার শব্দগুলো জেনে নিই। মিশনারি অর্থাৎ ধর্ম প্রচারক। গাউন মহিলাদের বিশেষ ধরনের পোশাক। মাদার তেরেসা যখন সেবাব্রতের কাজ নিলেন, শিক্ষকতা মিশনারি সিস্টার্স থেকে যখন চলে আসলেন তার সেবার কাজকে আরো প্রসারিত করার জন্য, তখন তিনি কি করলেন? গাউন ছেড়ে শাড়ি পরা করলেন। আবাসন বসবাসের ব্যবস্থা। ব্রত সৎ কাজ করার জন্য কঠিন সাধনা ও ত্যাগ। প্রশিক্ষণ হাতে কলমে বিশেষ শিক্ষা। শরণার্থী আশ্রয় প্রার্থী। শিক্ষার্থী বন্ধুরা, বানান শুদ্ধকরণ। বানান কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা কি করবো? বানানের প্রতি যত্নশীল হবো। বানানগুলো দেখে নাও। মানবদরদী, স্পপিয়ে, ক্রমাগত, সম্ভব, কুষ্ঠরোগী, মরণাপন্ন, ত্রাণ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম কি? মাদার তেরেসা। নিশ্চয়ই তোমরা গল্পটা ভালো করে বুঝেছো এবং পড়েছো। এখন আমরা দেখিনি তোমরা কি শিখেছো। মূল্যায়নে আমার সাথে উত্তরটা দাও তো। মাদার তেরেসা কে ছিলেন? তাহলে আমরা কি বলবো? মানব দরদী, মানব সেবী।
সঞ্চিতা খাতুন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? 1933 খ্রিস্টাব্দে। কত বছর বয়সে মাদার তেরেসা স্কুলে চাকরি নেন? কত বছর বয়সে আমরা দেখলাম? 18 বছর বয়সে। এবং যদি প্রশ্ন করে কত বছর তিনি শিক্ষকতা করেছেন, তাহলে আমরা বলবো 17 বছর। মাদার তেরেসা কোন মিশনারিতে যোগ দেন? লরেটো সিস্টার্স। প্রথম বিশ্বযুদ্ধ সময়কাল কত? আমি তোমাদেরকে গল্পের সময় যখন আমরা গল্পটা পড়ছিলাম তখন বলেছিলাম কত সময় ছিল? 1914 থেকে 1918। তাহলে সময়সীমা আমরা বলতে পারি 1914 থেকে 18। আশা করি তোমরা খুব ভালো করে গল্পটা পড়বে। সবাইকে বাসায় থাকার আহ্বান জানাচ্ছি। সবাই সাবধান থাকবে, সতর্ক থাকবে। আবারও তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।